আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসানুল হক, প্রদর্শক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক পর্যায়, বাঘারপাড়া, যশোর। সঙ্গত কারণেই করোনাকালীন সময়ে এসএসসি ফিজিক্সের দশম শ্রেণীর অন্তর্গত একটি অধ্যায় রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ, এই চ্যাপ্টার থেকে আমরা আজকে জানব। অত্র প্রতিষ্ঠানের শ্রেণীর শিক্ষার্থী এবং যারা স্ক্রিনের সামনে রয়েছেন সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক। রিফ্র্যাকশন অফ লাইট। প্রতিসরণ, আলোর প্রতিসরণ কাকে বলে এর সংজ্ঞায় যদি আমরা আসি, আমরা জানি আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে চলাচল করতে পারে। তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে যদি আলো তির্যকভাবে আপতিত হয়, তাহলে আলোকরশ্মি অপর স্বচ্ছ মাধ্যমে কিছুটা বেঁকে যায়। আলোকরশ্মির এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আমরা চিত্রে দেখি। মনে করি এ একটা স্বচ্ছ মাধ্যম, বি আরেকটা স্বচ্ছ মাধ্যম। এ মাধ্যম থেকে একটা আলোকরশ্মি এসে এখানে আপতিত হলো। আপতিত হওয়ার পর আলোকরশ্মিটি এই পথে যাওয়ার কথা, কিন্তু এই স্বচ্ছ মাধ্যম এবং এই স্বচ্ছ মাধ্যম ভিন্ন, তা আমি আগেই বলেছি। আলোকরশ্মি এখানে আপতিত হওয়ার পর দেখা যায় যে কিছুটা বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়াটা দুই ধরনের, একটা অভিলম্বের দিকে আর একটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এখানে আরো কয়েকটা ডেফিনেশন আমরা জানব। আলোকরশ্মি যে বিন্দুতে আপতিত হচ্ছে ওই বিন্দুটার নাম আপতন বিন্দু। যে রশ্মিটি আপতিত হচ্ছে তার নাম আপতিত রশ্মি। আপতিত রশ্মি এবং আপতন বিন্দু হতে আরেকটা যে রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো ওই রশ্মিটির নাম হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম একটা তলে রয়েছে, এই তলটার নাম হচ্ছে বিভেদ তল। এটা মনে রাখবা তোমরা, বিভেদ তল। এটা আপতিত রশ্মি। এইবার আপতন বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। তাহলে এখানে কয়েকটা আমরা ডেফিনেশন জানতে পারলাম। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দু, বিভেদ তল, অভিলম্ব। এবার খেয়াল করো, আপতিত রশ্মি আপতিত হয়েছে অভিলম্বের সাথে একটা কোণ করে। এই কোণটার নাম আই। সংগত কারণেই এই কোণটার নাম হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কি, আপতন কোণ কাকে বলে এরকম সংজ্ঞা যদি আসে তাহলে তোমরা বলবা অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, অথবা আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবার দ্বিতীয় মাধ্যমে যে রশ্মিটি প্রতিসরিত হলো সেই রশ্মিটি এই অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে এর নাম
প্রতিসরণ কোণ। আপতন কোণ, প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় বুঝতে পারলাম। এখন দেখব যে প্রথম মাধ্যম থেকে আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে যাওয়ার পর এই যে বেঁকে গেল, আলোকরশ্মির এই বেঁকে যাওয়াটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। কিন্তু প্রশ্ন করতে পারো তোমরা, আলো কেন বেঁকে গেল? এখানে একটা বিষয়, যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যম এবং অপর মাধ্যমের মধ্যে যদি ঘনত্বের পার্থক্য থাকে তাহলে আলোক রশ্মির বেগ কমে যায়। আরেকটা টার্ম আমরা আসছি, আলোক রশ্মি হালকা মাধ্যমে যত দ্রুত গতিতে চলে, যত বেগে চলে, ঘন মাধ্যমে তার চেয়ে কম বেগে চলে, যে কারণে এটা আলোক প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। আর যদি ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে প্রবেশিত হতো তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যেত। তাহলে এক্ষেত্রে আমরা এই মাধ্যমটা ঘন, এটা হালকা বা লঘু। তাহলে এই জায়গা থেকে আমরা জানতে পারবো যে যেদিকে কোণ কমে গেছে, অর্থাৎ প্রতিসরণ কোণ যেদিকে কম এখানে, অথবা ঘন মাধ্যমে যদি আপতিত হয়, আরেকটা চিত্রে আমরা দেখি, এই ঘন মাধ্যমে আপতিত হলো, এটা ঘন, এটা হালকা। তাহলে এক্ষেত্রে রশ্মিটা হালকা মাধ্যমে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সেক্ষেত্রে কি ঘটে? এই মাধ্যমের যে ঘনত্ব এই মাধ্যম অপেক্ষা কম হয়, এই ঘটনাটা ঘটে। তাহলে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে তার গতিবেগ চেঞ্জ হয় এবং সেটা চেঞ্জ হওয়ার কারণে অবিলম্ব থেকে কেউ দূরে সরে যায়, কেউ কাছে আসে। এই জায়গাটুকু আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যখন প্রতিসরণাঙ্ক পড়ব তখন এই বিষয়টা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা প্রতিসরণাঙ্ক কি জিনিস সেটাই যাব। তার আগে আলোর ভেলোসিটি আমরা দেখে নিই। আমরা ইতিপূর্বের চ্যাপ্টারগুলোতে দেখেছি আলোর ভেলোসিটি বলতে আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যম এই দুই মাধ্যমে আলোর বেগের পার্থক্য খুবই কম, যে কারণে উভয় মাধ্যমেই এইটা কনসিডার করে আমরা ক্যালকুলেশন সাধারণত করে থাকি। এই আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে গতিতে যাচ্ছে, যদি আরেকটা মাধ্যম বিবেচনা করি তার মধ্যে ওই আলোটাই প্রবেশ করায়, সেক্ষেত্রে দেখা যায় গতি কমে যাচ্ছে, কারণ শূন্য মাধ্যমের অপেক্ষা অন্য কোনো মাধ্যম হালকা হতে পারে না। এবারে আসি প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্র আমরা খুব সহজেই বলতে পারবো,
আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। এটাই প্রথম সূত্র। আপতিত রশ্মি, অভিলম্ব যে সমতলে রয়েছে ওই সমতলেই প্রতিসরিত রশ্মি থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা আমাদের জানতে হবে, আরো ভালো করে দেখো। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আমরা পেয়েছি, আর কি পেয়েছি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এখন এখানে যে আলোটা পতিত হয় সেটা যদি একটা নির্দিষ্ট বর্ণের হয়, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুব হয়। অর্থাৎ আলো যদি নির্দিষ্ট হয়, একজোড়া মাধ্যম যদি নির্দিষ্ট হয়, তাহলে সেই মাধ্যমের আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এটাই আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র এবং এটা স্নেলের সূত্র। এটাকেই আমরা ইটা দিয়ে ডিনোট করি, অর্থাৎ ইটা চিহ্নটা সাইন আই সাইন আই, এভাবে ইটা চিহ্নটা দেওয়া হয়। এখানে আমরা দেখব ইটাটা কি? প্রতিসরণাঙ্ক। একটু আগে আমি বলেছিলাম যে প্রতিসরণাঙ্ক কি সেটা আমরা দেখব। তাহলে প্রতিসরণাঙ্ক হচ্ছে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এটা একটা মাধ্যমের ক্ষেত্রে হয়। যদি এই মাধ্যমের ক্ষেত্রে হতো তাহলে আমরা এ ইটা বি লিখতাম, সাইন আই বাই সাইন আর। এই সূত্রটা অঙ্ক করার সময় কাজে লাগবে, তোমাদের মাথায় রাখতে হবে। এখন যদি এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম হয়, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করার জন্য সাইন আই উপরে ডিভাইডেড বাই সাইন আর নিচে রয়েছে। তাহলে এখন যদি এখান থেকে আমরা এই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করি, সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে যাওয়ার আগে আমরা দুইটা প্রতিসরণাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি দুই ধরনের। একটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি আলো কোনো মাধ্যমে প্রবেশ করে সেই প্রতিসরণাঙ্ককে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক পাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক এবং আরেকটা আপেক্ষিক। এই দুই ধরনের প্রতিসরণাঙ্ক পাচ্ছি। পরম প্রতিসরণাঙ্ক হতে হলে অবশ্যই আলো শূন্য মাধ্যম থেকে, অর্থাৎ এখানে মাধ্যমটা হতে হবে যে মাধ্যম থেকে আসছে এটা অবশ্যই শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম থেকে যে মাধ্যমে প্রবেশ করে সেই মাধ্যমের আসলে প্রতিসরণাঙ্ক নির্ণয় করা হয়। এটাই হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। আর আপেক্ষিক কি? শূন্য ব্যতীত যে কোনো একটি মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে যদি আলো প্রবেশ করে তখন অপর স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এই যেভাবে বের করা সম্ভব আছে সেটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ক্লিয়ার? তাহলে খুব সহজে আমরা কয়েকটা ডেফিনেশন জানতে পারলাম। এবারে আমরা এই প্রতিসরণাঙ্ক আরেকটা উপায়ে বের করা যায় সেটা একটু দেখি।
যে কারণে আলোর বেগটা আমি লিখেছিলাম, আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর যে বেগ সেটা কতটুকু কমে যায় তার মানকে প্রতিসরণাঙ্ক বলা হয়। আরেকটা ডেফিনেশন। তাহলে খেয়াল করো, এখানে এটা যদি বায়ু মাধ্যম হয় বা বায়ু আর শূন্য সাধারণত 3 × 10⁸ দিয়ে ডিনোট করা হয়, তাহলে এই বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই মাধ্যমটা এয়ার, এটা ওয়াটার, এই মাধ্যমে যে আলোর ভেলোসিটি পেয়েছি সেটা 3 × 10⁸। ওয়াটারের ক্ষেত্রে আলোর ভেলোসিটি 2.26 × 10⁸। এটা মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা বিষয়, এটা আলোর শূন্য মাধ্যমের আলোর বেগকে যদি যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে হবে সেই মাধ্যমের আলোর বেগ দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা কত পাই দেখো। এটা ওয়াটারের ক্ষেত্রে 3x per power 1.327। এটা দেখতে পারছো কিনা বোর্ডে? তাহলে এখানে আলোর ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক ওয়াটারের ক্ষেত্রে 3 × 10⁸ ডিভাইডেড বাই 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা ডিভাইডেশন করলে রেজাল্ট আমরা পাই 1.327। এটাই হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা আরেকটা উপায়ে প্রতিসরণাঙ্ক বের করা শিখলাম, সেটা হচ্ছে যে শূন্য মাধ্যমের ভেলোসিটিটা উপরে যাবে এবং ওই মাধ্যমে যে আলোর ভেলোসিটি আছে সেটা, অর্থাৎ শূন্য মাধ্যমকে ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর ভেলোসিটি দ্বারা ভাগ করলে আমরা ওই নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে পারি। এভাবে অন্য কোনো মাধ্যমেরও জানা থাকলে আমরা পারবো, যেমন কাচের সাথে পানির, পানির সাথে হীরক, এভাবে বিভিন্ন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে পারবো। এখন আমরা এই স্নেলের দ্বিতীয় যে সূত্রটা আলোর প্রতিসরণের ক্ষেত্রে, এই সূত্রটার আর একটা গাণিতিক রূপ রয়েছে। সেই রূপে যায় আমরা দেখলাম এইটা বি সমান সাইন আই বাই সাইন আর। এখন স্নেলের সূত্রের আরেকটা রূপ রয়েছে, সেটাও জানিয়ে রাখি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, সাইন থিটা 1 ইন্টু সাইন থিটা 2। এখানে এন দ্বারা প্রকাশ করা হয় প্রথম মাধ্যমের বা একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর থিটা 1 দ্বারা আপতন কোণ। এটা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, থিটা 2 দ্বিতীয় মাধ্যমের অর্থাৎ প্রতিসরিত কোণ, প্রতিসরণ কোণ। তাহলে এখান থেকে আমরা যদি এই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং কোণ পেয়ে থাকি, তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি দেয়া থাকে কোণ বের করতে পারবো। খুব সহজেই এই ক্যালকুলেশনটা আমরা এই সূত্র থেকে করতে পারবো। ম্যাথ প্র্যাকটিস তোমরা করবা এই সূত্র থেকে, খুব সহজেই আশা করি পারবা। আমি একটা ম্যাথমেটিক্স এখানে দেখাবো প্রতিসরণাঙ্কের। এখানে থেকে আসলে কিছুটা প্রশ্নে ট্রিক্স বা কৌশল দেয়া থাকে, তুমি যদি জিনিসগুলো বুঝে থাকো তাহলে প্রশ্ন দেখে বুঝতে পারবে। আমরা এখানে একটা ম্যাথমেটিক্স দেখছি। মনে করো এ একটা মাধ্যম, বি আরেকটা মাধ্যম, এই মাধ্যম হতে আলোকরশ্মি
আপতিত হলো, এটা অবিলম্ব, আপতিত হওয়ার পর এভাবে বেঁকে গেল। প্রথম মাধ্যমে N1 1.3 ধরো দেওয়া আছে, ধরে নিলাম এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 32 ডিগ্রি। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হোয়াট, কত বের করতে? প্রতিসরণাঙ্ক n দিয়েও ডিনোট করা হয়, আমি আরেকটা সূত্র দেখিয়েছি। তাহলে এই অঙ্কটা এখন আমাদের করতে হবে। খেয়াল করো যে টিক্সটা রয়েছে, তোমরা এই ভুলটা করে থাকো পরীক্ষার হলে, কমপ্লিটলি অঙ্ক করে আসো কিন্তু মনে করতে পারো না যে কোথায় ভুলটা করেছো। খেয়াল করো, আমি বলেছিলাম যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ। এখানে খেয়াল করো যে N1 এর মান দেয়া আছে, প্রতিসরণাঙ্কের মান দেয়া আছে, এখানে কোনো সমস্যা নাই। এটা কোণ দেয়া আছে অবিলম্বের সাথে, কিন্তু এই জায়গায় খেয়াল করো অবিলম্বের সাথে কোণের মানটা কিন্তু দেওয়া নেই। তার মানে এই কোণের মানটা, অর্থাৎ N1 এর মান পেয়েছো, কিন্তু তুমি এখানে θ1, এটা θ2, θ1 এর মান এখানে 40 হবে না। θ1 এর মান কোনটা হবে? লম্ব এবং আপতিত রশ্মি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা কত? θ1 অবশ্যই তোমরা বের করে নিবা। θ1 সমান টোটালটা 90 ডিগ্রি, এই সাইড তে 90 বিয়োগ 40 বা 90 বিয়োগ 40, তাহলে এর থেকে আমরা পাচ্ছি কত? 50 ডিগ্রি। তাহলে এই যে 50 ডিগ্রি কোণ, এটা কার? θ2 এর মান। এবার খুব সহজেই তোমরা সূত্র প্রয়োগ করে বের করতে পারবা, n2 sin θ2। তাহলে আমাদের বের করতে হবে কি? n2 এর মান sin θ2, n1 sin θ1। এটা জাস্ট ক্যালকুলেশন, সাইড চেঞ্জ। n2 এর মান বের করে n1 এর মান আমরা কত পেয়েছি? এই উপরে নিয়ে আসি, n1 এর মান পেয়েছি আমরা 1.3, তারপরে sin θ1 অর্থাৎ এটা 50 ডিগ্রি, আর নিচে আছে sin θ2 এর মান 32 ডিগ্রি। দুইটা মাধ্যম, কি মাধ্যম আমরা জানি না। এবার এই মাধ্যমের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি sin 50 ডিগ্রি এর মান, আমরা ক্যালকুলেটরে চাপ দিই। তোমরা ক্লাস করার সময় ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসবে। sin 50 ডিগ্রি .7660 0.7660 sin 32 0.5299 এটাকে ক্যালকুলেশন করলে আমরা যা পাই দেখি 1.3.766 divided by 0.5299, রেজাল্ট হচ্ছে 1.879। এইটা হচ্ছে এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আশা করি ক্লিয়ার, কিন্তু তোমরা এই ভুলটা করবে না, এখানেও সমস্যা থাকতে পারে, এগুলো সঠিকভাবে দেখবে। ঠিক আছে, এরপর আমরা
সামনে যায়। এই ঘটনার উপর ভিত্তি করে আমরা কিছু উদাহরণ দেখব। সেই উদাহরণে যাওয়ার আগে আবারও একটু চিত্রটা অঙ্কন করি, বাঁকা হলো কিছুটা। এখন এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হালকা। হালকা মাধ্যমে আমরা বলছি কি দূরে সরে যায় আলোক রশ্মি। এখন প্রশ্ন জাগাও, এই আলো আপতিত রশ্মির অর্থাৎ আপতন কোণটা যদি আরেকটু বৃদ্ধি করা হয় তাহলে এটা আরো বেঁকে যাবে। আবার প্রশ্ন করো, আরেকটু যদি বৃদ্ধি করি তাহলে দেখবা এই যে বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, বিভেদ তল ঘেঁষে যাচ্ছে আলোক রশ্মি। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, কিন্তু আপতন কোণের মান যদি বাড়াতে থাকো তাহলে এক সময় দেখবা যে এটা প্রথম মাধ্যমে এক সময় দেখবা যে এটা বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। এখন প্রশ্ন জাগা, এই যে কোণটা তৈরি হলো এই কোণটাকে থিটা সি দ্বারা ডিনোট করা হয়, থিটা সি। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হওয়ার সময় ঘন মাধ্যমের যে কোণের জন্য অর্থাৎ যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেই কোণটাকে আপতিত সেই কোণটাকে বলা হয় সংকট কোণ। আরেকটা টার্ম আমরা শিখলাম এখানে, সংকট কোণ। এটার আরেকটা নাম রয়েছে ক্রান্তি কোণ। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যে কোণটা রয়েছে এটা আপতন কোণ। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাহলে আপতন কোণের সেই মানকে বলা হয় ক্রান্তি কোণ, যাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। খুব সহজে আমরা বের করতে পারলাম। এখন যদি আপতন কোণ দেখো, এখানে এটা আপতন কোণ, এক্ষেত্রে আই, এটা আর। তাইলে আমরা এখান থেকে খুব সহজেই এই কোণের মানটা দেয়া থাকলে অপর কোণের মান দেওয়ার প্রশ্ন নেই। কোন ক্ষেত্রে? ক্রান্তি কোণ বা সংকট কোণের ক্ষেত্রে। তোমরা অবশ্যই খেয়াল রাখবা, পরীক্ষায় যদি উল্লেখ থাকে, পরীক্ষার প্রশ্নে যদি আপতন কোণের মান দেওয়া আছে, ক্রান্তি কোণের আপতন কোণ মান, ক্রান্তি কোণের মান দেওয়া আছে, প্রতিসরণ কোণ সেক্ষেত্রে 90 ডিগ্রি, এটা তোমরা অটোমেটিক্যালি বুঝে নিবে। তাহলে কি ক্যালকুলেশন করাটা সুবিধা হবে। এক্ষেত্রে যদি ক্রান্তি কোণের সেক্ষেত্রে আমরা প্রতিসরণাঙ্ক বের করতে যাই তাহলে সাইন আই বাই সাইন আর, এই আর এর মানটা কত? 90 ডিগ্রি। আর সাইন 90 এর মান কত? এটা মুখস্থ কিছু থাকতে হবে তোমাদের। এই সাইন 90 এর মান 1 ক্যালকুলেশন করো তোমরা। সাইন 91, তাহলে এই 1 মানটা কার ক্ষেত্রে? আর এর ক্ষেত্রে। এটা যদি 1 হয় অটোমেটিক্যালি আমরা লিখতে পারি না সাইন আই, আর এর ভ্যালুটা তো 1। তাহলে এখানে আরেকটা ইকুয়েশন বেরিয়ে আসে। আশা করি বুঝতে পারছো। এটা ক্রান্তি কোণের
ফিগার। তো এখান থেকে আমরা আর একটু দূরে যাব, আবার প্রশ্ন জাগাও মাথায় যে এর চেয়ে যদি বেশি কোণে আপতিত হয়, আপতন কোণের মান এর চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই রশ্মিটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান যদি ক্রান্তি কোণের চেয়ে বেশি হয় তাহলে ওই প্রতিসরিত রশ্মিটা প্রথম মাধ্যমে ফিরে আসে। যে মাধ্যম থেকে আলো গিয়েছিল আসলে সেই মাধ্যমেই ফিরে আসে। আলোকরশ্মির এই প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। গত চ্যাপ্টারে তোমরা দেখেছো যে প্রতিফলন কি জিনিস, প্রথম মাধ্যমে ফিরে আসা। তো এখানে এটা কিন্তু আবার প্রথম মাধ্যমে, দেখি আবার কি প্রথম মাধ্যমেই ফিরে আসছে। তাহলে এই আলোকের এই যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এখানে আমরা একটা জিনিস ডেফিনেশন পেলাম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর ভিত্তি করে আরো দুইটা উদাহরণ আমরা দেখব। সেটা হচ্ছে শুরুতে আমরা দেখি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার আলোক নল, আসলে এটা অপটিক্যাল ফাইবারের ডেফিনেশন যদি সূক্ষ্ম নমনীয় স্বচ্ছ কাঁচ নল, অথবা প্লাস্টিকের দিয়েও হতে পারে, সূক্ষ্ম নমনীয় কাঁচ নল বা প্লাস্টিকের নল এমন যদি হয় যেটা নমনীয়, মানে কি পেঁচানো যায়, যে পেঁচানো যায় যে জিনিসটা, সেই জিনিসটা অবশ্যই নমনীয়। এখন আমরা একটা কেবল মনে করলাম এইরকম, আমি আগেই বলেছিলাম এটা কাচের নল যেটা নমনীয়, কিন্তু এর ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিষয়। তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি হতে হয় তাহলে এই বাইরে যে মাধ্যম আছে আর এর ভিতরে যে মাধ্যম আছে, অবশ্যই এই মাধ্যমে আলোকরশ্মি আপতিত হতে হবে ক্রান্তি কোণের চেয়ে বেশি। সেই ক্রান্তি কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয় এই আলোটা বাইরে না যেয়ে এবার ভিতরে চলে আসবে, আবার এইভাবে পর্যায়ক্রমে আলোকরশ্মিটা এই কাঁচনলের মধ্য দিয়ে পাস হতে থাকবে। অর্থাৎ এভাবে আলোকরশ্মি তথ্য ট্রান্সফার করে, যে কারণে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে বলা চলে সিস্টেম লস নেই বললেই চলে। বর্তমান ওয়াইফাই সংযোগগুলো বেশিরভাগই দেওয়া হয় অপটিক্যাল ফাইবার, তাতে কি হয় এর সিস্টেম লস নেই, পূর্ণ তথ্যটা যতটুকু দেয়া আছে ততটুকুই আমরা অপর প্রান্তে পেতে পারি। কারণ কি এখানে আলো তথ্য ট্রান্সফার করতে সহযোগিতা করছে বা আলো তথ্য ট্রান্সফার করছে। তাহলে এই অপটিক্যাল ফাইবারের মাঝে সাধারণত যে প্রতিসরণকে থাকে সেটা 1.7, এর বাইরে আর একটা কোটিং থাকে, এটা 1.5 প্রতিসরণাঙ্ক। তার মানে কি এর মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেহেতু বেশি ওই মাধ্যমে আবার ফিরে আসবে স্বাভাবিকভাবেই, এবং এভাবে তথ্য ট্রান্সফার হয় আলোক এই নল অর্থাৎ অপটিক্যাল ফাইবার দিয়ে। এবারে আমরা আসি
এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আরেকটা উদাহরণ, তোমরা পিচ ঢালা রাস্তায়, সোজা রাস্তা যদি হয়, উষ্ণ তাপমাত্রা খুব বেশি যদি হয়, এই উষ্ণতার সময় দেখা যাচ্ছে যে সোজা রাস্তায় তুমি গাড়িতে ড্রাইভিং করছো বা গাড়িতে চড়ে যাচ্ছ, দূরে তাকালে দেখা যায় রাস্তার উপরে কিছু পানি পড়ে আছে, এরকম মনে হয়, কাছে গেলে আবার পাওয়া যায় না, যেটাকে আমরা মরীচিকা বলি। এই মরীচিকার কি ব্যাপারটা ঘটে, মরীচিকা জিনিসটা কি আমরা এটা জানবো। মরীচিকা এটা শুধু পিচের নয়, মরুভূমিতেও দেখা যায়। মরুভূমিতে দেখা যাচ্ছে কোনো পথিক হঠাৎ দূরে পানি দেখতে পায়, প্রচুর তাপ রয়েছে মরুভূমিতে, সে সেখানে পানির প্রাপ্তির আশায় যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারে সেখানে আর পানি নেই। এই যে ভ্রম ঘটে, এটাই মরীচিকা। কিন্তু কিভাবে ঘটে? আমরা একটা গাছ কল্পনা করি, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সূর্যের আলো যখন পতিত হয়, এখানে কয়েকটা বাতাসের লেয়ার আছে। মনে করবে যে এক একটা লেয়ার এক একটা মাধ্যমের কাজ করছে। কারণ কি? এই প্রত্যেকটা মাধ্যমের ঘনত্ব ডিফারেন্ট। কেন? এই জায়গায় তাপমাত্রা বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা বেশি, এর উপরে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে তাপমাত্রা যেখানে বেশি সেই জায়গায় বায়ুর ঘনত্ব কম, উপরে ঘনত্ব বেশি। তাহলে এইভাবে বায়ুর ঘনত্ব বাড়তে থাকে। এভাবে বাড়তে যখন থাকে তখন খেয়াল করো, বস্তু থেকে যখন আলো আমাদের চোখে আসে তখন কিন্তু আমরা দেখতে পাই। একটা দারুণ জিনিস, চোখ থেকে আলো যায় না, বস্তু থেকে আলো চোখে আসলে তারপর আমরা দেখতে পাই। অন্ধকার রুমের মধ্যে তোমরা আসো, মুখে যদি লাইট দাও তাহলে আয়নায় তোমার মুখ দেখতে পারবে, কিন্তু আয়নাতে লাইট দিলে তোমার মুখ দেখতে পাবে না। অথবা তোমার চোখ থেকে যদি আলো বেরিয়ে যাওয়ার মতো এরকম কোনো কিছু নাই, তাহলে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমাদের জন্য সাধারণত এই বস্তু থেকে আলো চোখে আসার পর আমরা ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই গাছের যে আলোটা আসছে এই ব্যক্তির চোখে, যখন আসছে খেয়াল করো, এই ব্যক্তিটা চোখে আসার সময় এখান থেকে আলোক রশ্মি যখন আসছে, মনে আছে তো, এটা ছিল ঘন মাধ্যম, এটা হালকা, এটা আরো হালকা, এটা আরো হালকা। এভাবে যখন আসে দেখো এখানে একটা কোণে আপতিত হয়, আপতিত হওয়ার পর এখানে ওই সেই অবিলম্বতে একটু দূরে সরে যাবে, আবার এখানে সে আপতিত হবে, এটা কি আবার অবিলম্বে সে দূরে সরে যাবে, এখান থেকে আবার দেখা যাচ্ছে এভাবে আপতিত হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে ওই ব্যক্তির কাছে আলোটা পৌঁছাবে। কিভাবে? যখন একটা সময় ক্রান্তি কোণের চেয়েও বেশি কোণে আলো আপতিত হবে, তখন এই আলোক রশ্মিটা পর্যায়ক্রমে ওই মানুষটির চোখে বেঁকে যেয়ে পৌঁছাবে। অর্থাৎ তখন ওই ব্যক্তিটি আলোক রশ্মির এই বেঁকে যাওয়া গাছের অবস্থানটা এখানে, তখন এই ব্যক্তিটা এই সোজা তাকালে গাছটাকে ঠিক এখানে দেখতে পাবে, গাছের প্রতিবিম্ব। ওই ব্যক্তির কাছে মনে হবে যেন আলোটা এখান থেকে আসছে।
এ থেকে বোঝা যায় এই লোকটির কাছে মনে হবে গাছের এই প্রতিবিম্বটা এখানে রয়েছে, আসলে প্রতিবিম্বই রয়েছে, যে কারণে সেই ওই লোকটি মনে করে এই জায়গায় পানি আছে। আমরা আরেকটা জিনিস কি, পুকুর পাড়ে যখন দাঁড়াই, একটা গাছ পুকুরের পাড়ে থাকলে দেখি গাছের গোড়াটা নিচে আছে, পানির ভিতরে তাকালে মাথাটা অপর দিকে। যেহেতু আমরা পানিতে বিম্ব দেখে দেখে অভ্যস্ত, যে কারণে এই গাছের উল্টো মাথা এখানে পানির কারণে নয়, ঘন এবং হালকা দুই মিডিয়াম, পানির ক্ষেত্রে বায়ু মাধ্যম এবং পানির মাধ্যমের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে ওই ঘটনা ঘটছে, পানিতে ডুব দিয়ে কিন্তু আমরা ওটা দেখতে পাই না। তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যার কারণেই ঘটনাটা ঘটছে, যেহেতু আমরা পানিতে এরকম বিম্ব দেখে অভ্যস্ত, এই ঘন আর হালকা মাধ্যমের এই প্রতিসরণ ঘটনার জন্য আমরা এই বিম্বটা যখন এখানে দেখছি তখন মনে করছি কি, ওই যে পুকুর পাড়ের মতো পানিতে গাছ দেখে অভ্যস্ত, যে এই জায়গায় মনে হয় পানি আছে, না হলে গাছের মাথায় যায় কেন। তখন এই মরুভূমির থেকে এই লোকটা কিছু দূর যাবে, যার পর দেখা যাচ্ছে আর এখানে পানি নাই। এটাই হচ্ছে সেই মরীচিকা। আশা করি শিক্ষার্থী সহ যারা শুনছেন, যারা স্ক্রিনের সামনে রয়েছেন, সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।